ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ফার্স্ট ইউনিট টেস্ট 2026 কে টার্গেট রেখে বাংলা বিষয়ে তোমাদের ক্লাস 10 এর প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমরা যারা বাংলা বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে অবশ্যই আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে তোমাদের ভিডিও আকারে কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। প্রতিটি প্রশ্ন প্রতিটি সাবজেক্টের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর ভিডিও শুরুর আগে অবশ্যই একটি লাইক করো। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন, দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা কীরকম প্রশ্ন আসতে চলেছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টা এমসিকিউ তোমাদের আসছে। প্রথম প্রশ্ন, দেখো বুকের রক্ত ছলকে ওঠে তপনের। বুকের রক্ত তপনে ছলকে ওঠার কারণ কি? দেখো 4টে অপশন তোমরা পেয়ে যাচ্ছ। তো উত্তর হয়ে যাবে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছাপার সম্ভাবনা, আর এই কারণেই বুকের রক্ত ছলকে উঠেছিল তপনের। নেক্সট প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? উত্তর হবে একটি মেয়ে। অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কাদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে? উত্তর হবে শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার অংশ। শিশুদের সব ছড়ানো রয়েছে, সব কথার অর্থ হচ্ছে মৃতদেহ। নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, আফ্রিকা কিভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল? দেখো আফ্রিকা ভীষণকে বিদ্রুপ করেছিল বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? কোন বিষয়ে এ কথা বলা হয়েছে? তো 4টে অপশন, এত কিছুর আয়োজন কোন বিষয়ের আয়োজনের কথা বলা হয়েছে? উত্তর হবে কালি তৈরির, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, দুর্গা পান সেজে দে। এখানে দুর্গা পদের তলায় দাগ রয়েছে, দুর্গা এটি কি হবে? উত্তর হয়ে যাবে সম্বোধন। দুর্গাকে সম্বোধন করা হয়েছে, তাহলে সম্বোধন পদ, অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে দাও 5টা। কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তা হবে কোন কর্তা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করে নিলে সেটি হবে প্রযোজক কর্তা, প্রযোজক, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এরপর 2 নম্বরের প্রশ্ন, 20টি প্রশ্নের উত্তর দাও। 2-এর দাগের প্রশ্ন 6টি তোমাদের করতে হবে, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন দেখো, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে একজন লেখকের আচরণও যে আর 5টা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। নেক্সট, আমি চলে গেলাম দূর দূরে। বক্তা এখানে যে দূরত্বের কথা বলেছেন তার তাৎপর্য কী, বা দূর দূরে কথাটি ব্যবহার করেছেন কেন? দেখো যুদ্ধের কারণে গৃহত্যাগ, যেখানে প্রতি পদে রয়েছে মৃত্যুর আশঙ্কা, আর এই দূরত্বের কথাই কবি বলেছেন যে আমি চলে গেলাম দূর দূরে। কবিও হয়তো জানতেন যে সে কখনো আর ফিরে আসবে না, কারণ যুদ্ধের ভয়াবহতা থেকে মৃত্যুর আশঙ্কা কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বর্ণিত হিমানির বাঁধ কি? খুবই গুরুত্বপূর্ণ। দেখো জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপেই যে বিপদ আছে এ কথা বোঝাতেই কবি আলোচ্য অংশের অবতারণা করেছেন, তাই কবি বলেছেন হিমানির বাঁধ। নেক্সট প্রশ্ন, আদিম যুগ কেমন ছিল? দেখো আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। তাহলে আফ্রিকা কবিতাটি তোমাদের মুখস্থের মতো রাখতে হবে, প্রতিটি লাইন যেন তোমাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় সেরকমভাবে মুখস্থ প্র্যাকটিস করতে হবে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত। তাহলে আফ্রিকা কেমন, আদিম যুগটা কেমন? উদ্ভ্রান্ত। নেক্সট, লেখে 3 জন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 জন বলতে কাদের কথা বলা হয়েছে? দেখো হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বর্ণিত বাংলা প্রবাদ অনুযায়ী এই 3 জন হলো কালি, কলম এবং মন। কালি, কলম, মন, লেখে 3 জন। নেক্সট প্রশ্ন, স্টার মার্ক করো। তির্যক বিভক্তি কাকে বলে? দৃষ্টান্ত দাও। দেখো যে বিভক্তি প্রধানত একটি নির্দিষ্ট কারকের জন্য নির্দিষ্ট হলেও ব্যতিক্রম হিসেবে অন্য কারক বা বিভক্তির ক্ষেত্রেও ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। অর্থাৎ যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি কিন্তু বলে। মনে রাখবে তির্যক বিভক্তি কাকে বলে? তা যে বিভক্তি
প্রধানত একটি নির্দিষ্ট কারকের জন্য নির্দিষ্ট হলেও ব্যতিক্রম হিসেবে অন্য কারক বা বিভক্তির ক্ষেত্রেও ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। অর্থাৎ যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকেই কিন্তু তির্যক বিভক্তি বলে। উদাহরণ, তির্যক বিভক্তি একটা উদাহরণ দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, এটি কর্তৃকারকে তে বিভক্তি। নেক্সট, এ ছুরিতে মাংস কাটা যাবে না, করণে তে বিভক্তি। আবার ঘরেতে ভ্রমর এলো, অধিকরণ কারকে তে বিভক্তি। পরের প্রশ্ন, তিল থেকে প্রথম দেখো 2.7 কি বলছে যে তিলে তেল আছে, আর খ তিলে তেল হয়। এই দুটি বাক্যে রেখাঙ্কিত পদ দুটি কোন কোন কারকের দৃষ্টান্ত? দেখো, তিলে তেল আছে, কোথায় থেকে তেল পাওয়া যায়? তিল থেকে। তাহলে কোথায় হলে অধিকরণ কারকের দৃষ্টান্ত? আর তিলে তেল হয়, তিল হইতে তেল হয়, হইতে থেকে থাকলে অপাদান। দেখো তাহলে প্রথমেই শুনো, তিলে তেল আছে, তিলের তলায় দাগ, তাহলে এখানে তিলে পদটি হচ্ছে অধিকরণ কারকের দৃষ্টান্ত। আর তিলে তেল হয় অর্থাৎ তিল থেকে তেল হয়, থেকে থাকলে বা হইতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারকের দৃষ্টান্ত। নেক্সট, অর্থাৎ প্রথম বাক্যে স্থান বা আধার বোঝাচ্ছে অর্থাৎ অধিকরণ, আর দ্বিতীয় বাক্যে উৎপত্তি বা উৎস বোঝাচ্ছে অর্থাৎ অপাদান কারক। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ করে 3 নম্বর প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ করে 60টি শব্দের মধ্যে যে কোনো কয়েকটি প্রশ্নের উত্তর দাও, বা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, না না আমি বলছি তপনের হাত আছে, কে বলেছে, কেন বলেছে? উত্তর দেখো, না না আমি বলছি তপনের হাত আছে কথাটি তপনের মেসোমশাই বলেছিলেন। তপনের লেখা পড়ে মেসোমশাই বুঝতে পারেন যে তপনের মধ্যে প্রকৃত সৃজনশীল প্রতিভা রয়েছে। সাধারণত এই বয়সের ছেলেমেয়েরা কল্পনাপ্রসূত রাজারানী গল্প বা খুন জখমের ঘটনা নিয়ে লেখে, কিন্তু তপন নিজের বাস্তব অভিজ্ঞতা অনুভূতি নিয়ে গল্প লিখেছিল। তাই তপনের লেখার মৌলিকতা ও অনুভূতির গভীরতা দেখে মেসোমশাই তার লেখার ক্ষমতার প্রশংসা করেই একথা বলেছিল। পরের প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে এসেছিল? উত্তর দেখো, পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতায় কথকের প্রিয় নারীর মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল। তা কেনই বা নেমে এসেছিল? দেখো, কথক গৃহযুদ্ধে অংশ নিতে চলে যাবার সময় তার প্রিয় নারীকে তার ফিরে আসার অপেক্ষারত অবস্থায় রেখে চলে গিয়েছিল। সে নারী হলো তার স্বদেশের প্রতিমূর্তি, কিন্তু কথক আর ফেরেননি। এই অপেক্ষার সময়টা তার প্রিয় নারীর কাছে পাথরের মতো ভারী হয়ে উঠেছিল। তাই বছরগুলো পাথরের মতো এলো বলে এটাই বলতে চেয়েছেন কবি, যে পাথরের মতো নেমে এলো বছরগুলি মাথার উপর। কার মাথার উপর? তো কথকের প্রিয়তমা প্রিয় নারীর উপর। নেক্সট চলে আসবো 4 নম্বর প্রশ্ন, কম বেশি 185 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন, স্টার মার্ক করে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রত্নের মূল্য জহুরির কাছেই, রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? দেখো, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে উদ্ধৃতিটি পাই, রত্ন বলতে মূল্যবান পাথর বোঝায়, আর জহুরি বলতে জহর অর্থাৎ রত্ন বিশেষজ্ঞ, অর্থাৎ যে ওই মূল্যবান পাথরকে চিনতে পারে। যে কোনো পাথরকে রত্ন বলে চালালে তা জহুরির চোখ এড়ানো মুশকিল। জ্ঞানচক্ষু গল্পে রত্ন বলতে তপনের লেখা গল্প, আর জহুরি বলতে তার ছোট মাসির স্বামী তথা নতুন মেসোমশাইকে বোঝানো হয়েছে। এরপরে কি বলছে দেখো, উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, সীমিত জীবনবৃত্তের পরিধিতে তপনের গল্পের বইয়ের সঙ্গে পরিচিতি থাকলেও লেখকদের সম্পর্কে তার কিছুই অভিজ্ঞতা ছিল না। তপন তাদের গ্রহান্তরে কোনো জীব ভাবত, অর্থাৎ অন্য গ্রহের জীব ভাবত। নতুন মাসের বিয়ের পর লেখক নতুন মেসোর সঙ্গে যখন পরিচিত হলো, তখন তপনের লেখক সম্পর্কে সমস্ত ধারণা বদলে গেল, তার জ্ঞান চক্ষু খুলে গেল। তপন তার বাবা, কাকা, মামাদের সঙ্গে নতুন মেসোর কোনো তফাৎ পেল না। আর এই সব কিছু মিলিয়েই তপন ভাবে তারই বা লেখক হতে বাঁধা কিসের। তাই সে গল্প লিখতে গিয়ে আস্ত একটা গল্প লিখে ফেলে। উত্তেজনায় ছোট মাসিকে দেখায়, ছোট মাসি তার মেসোকে ঘুম থেকে তুলে দেখায়। ব্যাপারটাই তপনের মতো না থাকলেও সে মনে মনে পুলকিত হয়, কেননা জহুরি রত্ন চেনার মতো তার লেখার কদর একমাত্র নতুন মেসোই বুঝতে পারবে। পরের প্রশ্ন 4.2 নম্বর প্রশ্ন, তপনে মনে হয় আজ যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন। দিনটিকে সবচেয়ে দুঃখের দিন বলে মনে করা হয় কেন? দিনটি তপনের কাছে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আজ বলতে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে সেই দিনটির কথা বোঝানো হয়েছে, যেদিন তপনের ছোট মাসি ও মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে তাদের বাড়িতে আসেন এবং সেখানে তপনের লেখা প্রথম গল্পটি প্রকাশিত হয়। তো দিনটিকে সবচেয়ে দুঃখের দিন বলা হয়েছে কেন?
দেখো, লেখক সম্পর্কে নতুন ধারণা পাওয়ার পর তপনের মনে লেখক হওয়ার প্রবল ইচ্ছা জন্মায়। মেসোমশাইয়ের অনুপ্রেরণায় সে নিজের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে একটি গল্প লেখে। ছোট মাসির উদ্যোগে সেই গল্প মেসোমশাইয়ের মাধ্যমে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাও হয়। নিজের লেখা প্রকাশিত হবে ভেবে তপন খুব আনন্দিত ও গর্বিত ছিল। কিন্তু পত্রিকার গল্পটি পড়ে সে দেখে যে তার মূল্য লেখার প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। সামান্য সংশোধনের নামে মূল লেখাটাই পাল্টে দিয়েছে মেসোমশাই। আর এতে তপনের লেখক সত্তা গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং তার স্বপ্ন ভেঙে যায়। তাই দিনটিকে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে করা হয়েছে। এরপর দিনটির গুরুত্ব কি দেখো। এই দিনটি তপনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই সে প্রথম নিজের লেখা মুদ্রিত হতে দেখে এবং একই সঙ্গে বুঝতে পারে লেখক সত্তার মর্যাদা এবং সক্রিয়তার মূল্য কত বড়। আর এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে পরিণত করে তোলে। চলে আসবো নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। 5-এর দাগের প্রশ্ন দেখো, যে কোনো 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, অধিকাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর দেখো, শঙ্করঘোষ রচিত জলই প্রাসান হয়ে আছে কাব্যগদ্যের অন্তর্গত আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে অধিকাংশটি গৃহীত হয়েছে। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি 2003 সালে গুজরাট দাঙ্গার কালিমালিপ্ত অধ্যায়কে ব্যঞ্জিত করেছেন। এই সময় মানুষ তার মানবিক পরিচয়ের উপরে ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেয়। তাই তাৎপর্য ধর্মের অজুহাতে শুরু হয় মানুষে মানুষের সংঘর্ষ। ধর্মীয় ভেদনীতি মানুষকে অন্ধকার করে দেয়। তাই মানবতা ভুলে মানুষকে নির্দ্বিধায় হত্যা করে। মানুষ ভুলে যায় তার ঐতিহ্যের ইতিহাসকে। যে ভারতবর্ষের গর্ব তার সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই ভারতবাসী ধর্মীয় সংঘর্ষে মেতে ওঠে। শুরু হয় হত্যালীলা। মানবিকতার এমন অবমাননা ভারতবাসীর ইতিহাসকে মুছে দেয় অথবা ইতিহাসকে অন্ধকারে ঢেকে রাখে। তাই ইতিহাস বিস্মৃত ভারতবাসীর অবস্থা দেখেই কবি উদ্ধৃত লাইনটি ছিল, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। চলে আসবো নেক্সট প্রশ্ন, 5.2। চিরচিহ্ন দিয়ে গেল তোমাকে অপমানিত ইতিহাসে। কাকে একথা বলা হয়েছে? কিভাবে তারা অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? দেখো, যার উদ্দেশ্যে একথা বলা হয়েছে, আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তিগুলি আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল। অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রণ রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় আফ্রিকার উপর সাম্রাজ্যবাদী শাসকের অত্যাচার ও শোষণ বঞ্চনার কাহিনীকে বর্ণনা করেছেন। প্রাকৃতিকভাবে দুর্গম আফ্রিকা দীর্ঘ সময় ইউরোপীয় শক্তিগুলির নজরের বাইরে ছিল, কিন্তু 19 শতকে ইউরোপীয়রা আফ্রিকার উপনিবেশ স্থাপন শুরু করে। আর এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আর এইসব তথাকথিত সভ্য রাষ্ট্রশক্তি আফ্রিকার মানুষদের উপর নির্মম অত্যাচার চালাতো। সেখানকার মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো। তৈরি হয় মানবিকতার লাঞ্ছনার কাহিনী। আফ্রিকার মানুষকে কৃতদাস হিসেবে সরবরাহ করা হতে থাকে। আফ্রিকার প্রাকৃতিক সম্পদও হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র। তাদের নির্লজ্জ লোভ যেন বর্বরতার রূপ ধরে আত্মপ্রকাশ করেছিল। ক্ষতবিক্ষত হয়েছিল আফ্রিকার মানুষ। তাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হয়েছিল আফ্রিকার মাটি। সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের কাঁটা মারা জুতোর নিচে বীভৎস কাদার পিণ্ড যেন চিরকালের মতো অত্যাচারের চিহ্ন রেখে গিয়েছিল আফ্রিকার অপমানিত ইতিহাসে। নেক্সট 6 দাগের প্রশ্ন দেখো, কম বেশি 150টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন দেখো, আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের অভিমত ব্যক্ত করো। দেখো, অবলুপ্তির পথে হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখক শিল্পান্তের মতে কলম আজ অবলুপ্তি, অর্থাৎ কলম আজ শেষের পথে। তো অবলুপ্তির কারণ কি? না, কম্পিউটারের আবির্ভাব। দেখো, কম্পিউটারের আধিপত্য এবং তার প্রতি মানুষের ক্রমবর্ধমান নির্ভরতা কলমের এই অবলুপ্তির কারণ। লেখক কি বলেছেন? দেখো, শৈশব থেকেই লেখকের শিক্ষা জীবনের সঙ্গী ছিল বাঁশের কলম, খাগের কলম, পালকের কলম ইত্যাদি। আর পরে বাজারে আসে ফাউন্টেন পেন। কলমের বাজারে একমাত্র এই পেন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে নেয়। আর এরপর ফাউন্টেন পেনকেও স্নান করে বাজারে আসে বল পেন। কলম হয়ে ওঠে সস্তা এবং সর্বজনীন। আর সর্বজনীন হওয়ার সঙ্গে সঙ্গেই কলম তার নিজস্ব কদর হারাতে থাকে। একদিন যে দোয়াত কলম নিয়ে লিখে দেশ বিদেশের সাহিত্যিকরা অমর সৃষ্টি করে গেছেন, সেই দোয়াত কলম ইতিহাসের পাতায় চলে যায় বিজ্ঞানের বিস্ময়কর সৃষ্টি হিসেবে।
কলমের জায়গা দখল করে নেয় কম্পিউটার। সাংবাদিক হিসেবে লেখার কাজে ব্যস্ত লেখকের এক অদ্ভুত কলম প্রীতি ছিল। বাঁশের কলম, খাগের কলম ছেড়ে বলপেন এর কাছে আত্মসমর্পণ করেও লেখক বিপন্ন বোধ করেছেন, যদিও হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য। আর এই কথা ভেবে তিনি শিহরিত বিচলিত হয়ে উঠেছেন। কম্পিউটার এভাবে সর্বপ্রকার কলমের অবলুপ্তি ঘটাতে পারে এই আশঙ্কায় লেখক একই সঙ্গে আতঙ্কিত এবং আশ্চর্য হয়ে বলেছেন, কলম আজ অবলুপ্তির পথে। চলে আসছি নেক্সট প্রশ্ন 6.2। মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি। লেখক ফরাসি কবির মতো কি বলেছেন, তার সে কথা বলার কারণ কি? দেখো লেখকের বক্তব্য। লেখক ফরাসি কবির মতো মনে মনে বলেছেন, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। যদি তুমি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা, তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। আর সে কথা বলার কারণ, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরনো কালিকলম স্মৃতির আড়ালে হারিয়ে গেছে। লেখক শ্রীপান্থ মনের গভীরে ধারণা ব্যক্ত করে সেই হারিয়ে যাওয়া কালিকলমের মাহাত্ম্য। অনেক লেখক যুগের প্রয়োজনে পুরনো কালিকলম ছেড়ে ফাউন্টেন ও বলপেন গ্রহণ করেছেন। কেউ কেউ লেখার কাজে কম্পিউটার ব্যবহার শুরু করেছেন। লেখকও বাধ্য হয়ে পুরনো কলম ছেড়ে বলপেনের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে পুরনো কলম ছেড়ে দেননি, যুগের প্রয়োজন তাকে নতুন লেখার সামগ্রী ব্যবহার করতে বাধ্য করেছে। লেখকের মনে হয়েছে, শক্তিশালী বলপেন যদি সত্যিই তার ইচ্ছাকে হত্যা করে, তাতে তার কিছু করার নেই। যুগের প্রভাব থেকে সে নিজেকে মুক্ত রাখা তার পক্ষে সম্ভব নয়। যুগের দাবির কাছে তিনি এক প্রকার মৃত সৈনিক। ফরাসি কবির মতোই তার এই অসহায়তা প্রকাশ পেয়েছে। চলে আসবো 7 দাগের প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্ন, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। ইংরেজিতে দেওয়া থাকবে, তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। দেখো প্রথমে আমি তোমাদেরকে ট্রান্সলেট করে দিচ্ছি, শুনো ভালো করে। বলছে, আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবন খুবই ছোট। বাট কিন্তু উই হ্যাভ টু ডু মেনি থিংস, এই ছোট্ট জীবনের মধ্যেও আমাদের অনেক কিছু করতে হবে। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মুমেন্ট, মানুষের জীবন আসলে অনেকগুলো মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। সুতরাং উই মাস্ট নট স্পেন্ড, সুতরাং আমাদের নষ্ট করা উচিত নয় এ সিঙ্গেল মুভমেন্ট, এক ফোঁটা বা এক মুহূর্ত টাইমও আমাদের সময় নষ্ট করা একেবারেই উচিত নয়। ইন ভেন, বৃথা সময় নষ্ট করা একেবারেই উচিত নয়। দেখো তারপর কি বলেছে, টু কিল টাইম ইজ টু শর্টেন লাইফ, সময় নষ্ট করা মানে নিজের জীবনকে ছোট করে ফেলা। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এটাই ছিল তোমাদের একটা প্রশ্নপত্র। এরপর দেখো পাঠ্যাংশ, তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোনি 1 থেকে 31 পাতা পর্যন্ত তার বিশেষ কিছু সাজেশন তোমরা দেখে নাও। দেখো তোমাদের পাঠ্যাংশ অনুসারে ক্ষিতীশের জীবনে আলোকপাত, ক্ষিতীশের চরিত্র ভালো করে দেখবে। আমার বিরুদ্ধে চার্জগুলি স্পষ্ট করে চিঠিতে বলা নেই, কে এই মন্তব্য করে, তার বিরুদ্ধে ওঠা চার্জগুলি বা অভিযোগগুলি কী কী, এটা দেখছো। কোনির পারিবারিক জীবনের পরিচয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসার মতো প্রশ্ন। তারপর দেখো, ইচ্ছা থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল, তার পরিচয় সম্পর্কে উল্লেখ করো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাতে 15 দূরের একটি লোক, পরিচয় দিয়ে অর্থাৎ লোকটি অর্থাৎ ক্ষিতীশের পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ, কেন বিরক্ত হয়েছিল। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 6 নম্বর প্রশ্ন দেখো, নীল শার্ট পরা যুবকটির মুখ চর খাওয়া মানুষের মতো অপ্রতিভ অপমানিত, নীল শার্ট পরা যুবকটি পরিচয় দাও, তার মুখ কেন অপ্রতিভ হয়েছিল। আর তারপরে প্রশ্ন দেখো, কোনি উপন্যাস অবলম্বনে বারুণীর চরিত্র, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর 8 নম্বর প্রশ্ন দেখো, জুপিটার ক্লাবের প্রতি ক্ষিতীশের ভালোবাসার পরিচয় দাও, এগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের সাথে আমি ছিলাম সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।